পুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি সকলে নিজ নিজ আসন সংগ্রহ করুন। আমাদের মধ্যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা এসে গেছেন, ওনাকে আমি প্রণাম জানাই, সম্মান জানাই। আপনারা জানেন এই পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রতিনিয়ত কেন্দ্রীয় প্রকল্প চুরি করে নিজের নামে চালানোর চেষ্টা করেন, আবার ধরা পড়ে গেলে তিনি সাফাই গান, আর মিথ্যা কথায় তার জুড়ি নেই। তিনি যখন 11 সালে মুখ্যমন্ত্রী হলেন, তার ঠিক 99 দিনের মাথায় তিনি বলেছিলেন যে তিনি 99% কাজ সম্পূর্ণ করে দিয়েছেন, আর নাকি 1% কাজ বাকি। সেটা আপনারা এখন বিবেচনা করুন। সেই 99 দিন থেকে আজকে প্রায় 13 বছর সমস্ত মানুষকে শোষণ করছে। তিনি সেই সময় 99 দিনে কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? সমস্ত এলাকায় তৃণমূলী গুন্ডা মস্তানদের তিনি পোস্টিং করে দিয়েছিলেন। সে পুলিশ থেকে শুরু করে, ডিএম অফিস থেকে শুরু করে, ব্লক অফিস থেকে শুরু করে, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় তার তোলাবাজদের তিনি পোস্টিং দিয়েছিলেন, যাতে তিনি সারা বছর ধরে তার সময়কালে এই পশ্চিমবাংলার সমস্ত সম্পদ আর এই মানুষের অধিকার সমস্ত কিছু চুরি করতে পারেন। তার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন, আর সেটা তিনি করেছেন, দেখিয়েছেন। আমরা দেখেছি আমাদের খাদ্য চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, সে সঙ্গে মা বোনেদের সম্মানও চুরি করছেন, মা বোনেদের ইজ্জতের দাম বেঁধে দিয়েছেন। আর আমাদের সন্দেশখালি শুধু একটা সন্দেশখালি নয়, কামদুনি, পার্ক স্ট্রিট, আর সন্দেশখালি, সজনেখালি, বাসন্তী, এরকমও হাজার গ্রাম আছে পশ্চিমবাংলায়, যে গ্রামের কোনো মা বোনেরা আজকের শান্তিতে নেই, সুস্থ নেই। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে তারা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে তৃণমূলী গুন্ডামস্তানদের হাতে। আর তাকে মদত দিচ্ছেন দিদির পোস্টিং করা প্রশাসনের সমস্ত স্তরের নেতারা। তারা দায়িত্ব নিয়ে তৃণমূলকে তারা এই চেয়ারে রাখতে চান, মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চান, কারণ তবে তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে তারা আরামে দিন কাটাবেন। তাদের 3 তলা 4 তলা বাড়ি শুধু নয়, কোটি কোটি টাকা নামে বেনামে তারা করতে পারবেন। এ ধরনের প্রকল্প তিনি এ রাজ্যে করেছেন। সত্যি আমাদের লজ্জা হয় অন্য রাজ্যের কাছে, যখন আমাদের বাড়ির ছেলেরা বিদেশে যায়, পরিযায়ী শ্রমিক হয়ে যায়, তখন তাদেরকে শুনতে হয় এরকম একটা পশ্চিমবঙ্গ থেকে যারা এসেছে তারা সব অশিক্ষিত। আমাদের লজ্জা হয়। আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, আর তিনি মায়ে বোনেদের দুঃখ কষ্ট কখনোই বোঝেন না। তাই তিনি মাদের ধর্ষণের দাম বেঁধে দিয়েছেন। তাই আর ধর্ষিতাদের যারা ধর্ষণ করে, ধর্ষিত মায়েদের যে দাম দেন, আর তার সঙ্গে যারা ধর্ষণ করে তাদেরকে বীর পুরুষ আখ্যা দেন। এরকম একটা সরকার চলছে আমাদের এই রাজ্যে, যে রাজ্যে প্রতিনিয়ত মায়েদেরকে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে, সম্ভ্রমে মুখ ঢাকতে হচ্ছে। আমরা জানি এখানে এই সন্দেশখালিতে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছি একটা জমি নেই, জমিতে ধান সবজি ফলানোর জমি নেই।
সব মাছের ভেড়ি হয়ে গেছে। আর যাদের বা ছিল যারা ধান চাষ করতো তাদের নোনা জল ঢুকিয়ে সে জমি নষ্ট করে দিয়েছে, ফসল নষ্ট করে সেই ভেড়ি তারা করে তাদের কোটি কোটি টাকা তারা নিচ্ছেন। এবং তাদের মাননীয় নেত্রীর আরও মন্ত্রীর কথায় ৭৫ ভাগ মাননীয়ার কালীঘাটে পৌঁছায় আর 25 ভাগ ভাইয়েরা ভাগ করে নেয়। আর সেই 25 ভাগ যদি একজনের বাড়ি থেকে 100 কোটি, কারোর 51 কোটি এ ধরনের টাকা হয়, তাহলে 75 ভাগের অর্থ বোঝেন কত টাকা? সে সমস্ত টাকা আপনাদের টাকা, এ রাজ্যের কোষাগারের টাকা। কোষাগারে না গিয়ে ঘুর পথে তারা চুরি করেছেন। তাই আমাদের দায়িত্ব, আমাদের বিশেষ করে তফসিলি জাতির মা বোনেদের দায়িত্ব, আমাদের পরিবারের শিক্ষিত সন্তানদের, শিক্ষিত কন্যাদের রক্ষা করা আর তাদের হাতে রোজগারের ব্যবস্থা করা। উন্নয়ন মানে কলকারখানা হবে, উন্নয়ন মানে স্কুল কলেজ হবে, উন্নয়ন মানে হসপিটাল হবে, উন্নয়ন মানে বিকেন্দ্রীকরণ হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। কিন্তু সেটাকে আত্মসাৎ করছে তৃণমূল। তাই এই তৃণমূলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, আর সে দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। আমি মনে করি শুধু হলদিয়াবাসী নয়, তমলুক লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকায় সমস্ত মানুষ আজকে তৈরি হয়েছেন তৃণমূলকে মানুষ থেকে, এলাকা থেকে দূর করার জন্য। যে কয়েকজন এখনো তৃণমূলের উপরের কোটিপতি নেতাদের কথায় তারা ভুল করে যাচ্ছেন, তারা এলাকার প্রতিবেশী বিজেপি করা ভাইদের ওপর অত্যাচার করছেন। আমি কিছুক্ষণ আগে শুনলাম তারা নাকি কলকারখানার গেটে গেলে তাদের ঘাড় ধরে বের করে দেবেন, এরকম হুমকি দিচ্ছেন, আর তাদেরকে এলাকা ছাড়া করবেন, এ ধরনের হুমকি দিচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, এখনো সময় আছে, মাত্র 1 মাস। সেই 1 মাসে শুধরে যান। যদি 1 মাসে শুধরে না যান, আমরা 25 তারিখের পর শুধরে দেব আপনাদের। তাই সতর্ক থাকুন, ভালো থাকবেন। আমি বলতে চাই, এলাকার মাটিকে সুস্থ রাখুন, এলাকার মা বোনেদের সুস্থ রাখুন, আমাদের প্রতিবেশী সকলে আমরা একসঙ্গে মিশে যাতে আগের মতো আবারও আনন্দ উচ্ছ্বাসে কাজ করতে পারি, আবারও কোনো অনুষ্ঠানে কোনো উৎসবে আমরা মিলিত হতে পারি, সেরকম পরিবেশ যাতে হলদিয়ার বুকে সারা তমলুক জেলায় তৈরি হয়, তার জন্য আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন। সকলকে আমি আবারও আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী তথা এই হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল মহাশয়কে। এখন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন এসসি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ কয়াল। এবার আমাদের যে মণ্ডলে এই অনুষ্ঠান শৈলেন সহ সেই মণ্ডলের কার্যকর্তারা তাড়াতাড়ি সবাই আমাদের সম্মানীয় এবার যার দিক নির্দেশ আগামী লোকসভা কিভাবে আমরা লড়ব সেই দিক নির্দেশ দেবেন আমাদের সবার অভিভাবক, মেদিনীপুরের ভূমিপুত্র, রাজনীতির রাজপুত্র, আমাদের
সম্মানীয় শুভেন্দু অধিকারী এরপরে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা অনেক সময় থেকে এসেছেন এবং 5টা থেকে সভা চলছে। আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই এবং রেল ক্রসিংয়ে মালগাড়ি যাওয়ার জন্য খানিকটা বিলম্ব হয়েছে। তার বাইরেও আমাদের এই পার্বতীপুর বাজার এলাকায় সমস্ত গণদেবতা, জনতা জনার্দন, পথচারী ব্যবসায়ীদেরকে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী এবং হিতৈষী হিসাবে শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের প্রণাম জানিয়ে আস্তে আস্তে এখানে খানিকটা বিলম্ব হয়েছে। তবুও আমি 5টার সময় মোবাইলে লাইভে যা দেখছিলাম এখনো প্রায় তাই সংখ্যায় এদিক ওদিক চারদিক করে আপনারা অপেক্ষা করে আছেন। এই কর্মসূচিটা স্থানীয় স্তরে নয়, যদিও স্থানীয় লোকজনই হয়তো বেশি। আমাদের তফসিলি মোর্চা, যারা আমাদের সবচেয়ে বড় শুভচিন্তক, আশীর্বাদক, যাদেরকে আমরা জয় ভীম জয় ভারত বলে প্রণাম করি, যারা বাবা সাহেব আম্বেদকরজির রাষ্ট্রবাদী ভারতের অন্যতম সেনা, তাদের বিভিন্ন ব্লক, মন্ডল এবং বিধানসভা থেকে নেতৃত্ব কর্মীরা এসেছেন। আমি সব জায়গায় বলি, আমার 2021 সালে নির্বাচনে মমতা ব্যানার্জির নিকৃষ্টতম প্রচার, তারপরেও 1956 ভোটে আমি যে জিতেছি, এতে অন্যান্য ভোটারদের যেমন অবদান আছে, সবচেয়ে বেশি অবদান আছে শিডিউল কাস্ট ভোটারদের। আপনি নন্দীগ্রামের বুথগুলো দেখবেন, মিথ্যা প্রচার করে মাইনরিটি বুথে যেমন মমতা ব্যানার্জি 100-র মধ্যে 99টা ভোট নিয়েছে, তেমনি শিডিউল কাস্ট বুথগুলোতে 100টার মধ্যে 95টা ভোট আপনারা শুভেন্দু অধিকারীকে দিয়েছেন। তাই আপনাদেরকে আমি শত কোটি প্রণাম করি। আপনারা না থাকলে আমি জিততেও পারতাম না, অপোজিশন লিডার হতেও পারতাম না, আর অপোজিশন লিডার কি জিনিস হয় বুঝিয়েও দিতে পারতাম না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই কর্মসূচির সভাপতি আহ্বায়ক ভাই বিশ্বজিৎ কয়াল, তাকে এবং তার তফসিলি মোর্চার পুরো টিমকে, প্রাক্তন সভাপতি এক্সিকিউটিভ মেম্বার আশিস জানা সহ প্রত্যেককে আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সুতাহাটা, হলদিয়া এবং হোড়কালির ভূমিকন্যা আমাদের বিধায়িকা এবং আমাদের জেলার অত্যন্ত সফল সভানেত্রী, বিধানসভার সোচ্চার কণ্ঠস্বর আমার ভগিনী সম্মানীয়া শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া। মঞ্চে উপবিষ্ট আছেন অবসরপ্রাপ্ত, মানে নিজে রেজিগনেশন দিয়েছেন ফেব্রুয়ারিতে, মান্যবর অবসরপ্রাপ্ত বিচারপতি, এই রাজ্যের বেকার যুবক যুবতীদের যিনি ত্রাতার ভূমিকা নিয়েছিলেন, যার দুর্নীতির বিরুদ্ধে লড়াই গোটা ভারতবর্ষে স্বীকৃতি লাভ করেছে, যিনি নরেন্দ্র মোদীজির পরিবারে যুক্ত হয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার লড়াই জারি রাখতে চান,
যিনি সতীশ বাবু, সুশীল বাবু, তাদের অলংকৃত এই লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে নির্বাচিত হতে চান, যাকে নরেন্দ্র মোদীজি পদ্ম ফুলের প্রতীকটা দিয়েছেন, সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। আমাদের মধ্যে রাজ্য এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ আদিত্য দাস, তিনি আমাদের মধ্যে আছেন। মাননীয় পরিমল ব্যাপারী, বিশ্বদীপ সমাদ্দার এবং জেলার পক্ষে জগন্নাথ মুরা, সিন্টু কীর্তনিয়া, স্বপন ভৌমিকরা আছেন। আমি লম্বা লিস্ট পড়ব না। স্টেট কমিটির মেম্বার, মান্যবর নেতা যারা আছেন, বিশেষ করে অনুপম মল্লিক, তপন ব্যানার্জি, মাননীয় শ্যামল মাইতি, লোকসভার কনভেনার এক্সএমএলএ অশোক দিন্দা, জেলার জিএস আশিস মন্ডল, সোমনাথ ভূঁইয়া সহ বিধানসভার কনভেনার পীযূষ বারিক সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা লড়াই করছি। ইতিমধ্যে প্রথম দফায় 102টা আসনে ভোট হয়ে গেছে এবং এই বাংলায় 3টে আসনে ভোট হয়েছে। তৃণমূলের ওই আইপ্যাক বলে আছে না, চিটিংবাজরা, যারা আবাসের ঘরের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে রাখবেন, বলবেন 40 লক্ষ ঘর হয়ে গেছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে চোর মমতা ব্যানার্জি 45,000 কোটি টাকা কেন্দ্র থেকে নিয়েছে, তার আগে হিসাব দাও, তারপরে নতুন ঘরের কথা হবে। ভুয়া ফর্ম নিয়ে যাচ্ছে এই আইপ্যাক। 3 জায়গায় মিছিল বের করে দিয়েছে ভোটের পরে একসঙ্গে একই টাইমে। কারণটা কি? কারণ এই চোর তৃণমূলের পরের ফেজগুলোতে পোলিং এজেন্টরা বসবে না, ঝাঁপ বন্ধ হবে, তাই মিছিল বের করে দিয়েছে। আমরা জিতে গেছি। কে জিতে গেছে 4 তারিখে বিকালে প্রমাণ হবে। 4 তারিখে। তোমরা কোন গর্তে থাকবে সেটা আগে ঠিক করো। অনেক খেলেছো, এখন ভালো খেলা হচ্ছে, যেমন বিহারে হলো। নীতিশ কুমার পাল্টে দিলেন সরকার। অতএব এদের কপালে অনেক দুঃখ আছে, এরা সেই জন্য আজকে আতঙ্কিত। আপনি বলুন তো, আপনি তমলুকের লোকসভার ভোটার, এই লোকসভা কেন্দ্রে 25 বছর এমপি ছিলেন কে? সর্বাধিনায়ক সতীশ সামন্ত। 77-এ জিতেছিলেন কে? সুশীল ধারা মহোদয়। পরে আমি অন্য অনেকের নাম বলবো না, সত্যগোপাল মিশ্র অধ্যাপক। আপনি বলুন, ওরা যাকে প্রার্থী করেছে তার সঙ্গে এই লোকটার সঙ্গে কোনো ম্যাচ করে? ম্যাচ করে? আমি তো সব জায়গায় বলেছি, অভিজিৎ গাঙ্গুলিজি হলেন গঙ্গা আর ভাটাংশু হলো নর্দমা। নর্দমা ঘাটাঘাটি করবেন না, যে গঙ্গা জল না হলে পুজো হয় না, সেই পবিত্র গঙ্গা, তাকে গ্রহণ করে দর্শন করবেন। আপনাদের ঠিক করতে হবে, গণদেবতা জনতা জনার্দন। ভাবছেন ভোট কেমন হবে? মুজফ্ফরের বেটা পোর্টের পিএফের টাকা জমা দেয় না, কোটি কোটি টাকা ঝেড়ে দিয়েছে।
হবে না, বের করব আমরা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। ভাবছেন মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়বে কিনা জয়নগরে, হোড়খালিতে, দুর্বাবেড়িয়া গোলাপ চকে, গুয়াবেড়িয়া কৃষ্ণনগরে, কুকড়াহাটিতে, গ্রামে গ্রামে বাইক বাহিনী ঢুকে পড়বে কিনা? ভোটটা ঠিকঠাক দিতে পারবো তো? আর এটা পঞ্চায়েতের ভোট নয়, পুরসভার ভোটও নয়। প্রথম দিনই টাইট করে দিয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স। খুব দুঃখ পিসির, সারা রাত্রি ঘুমোতে পারেনি, বলছে আমার পুলিশ, আমার পুলিশ মানে মমতা পুলিশ। ভিড়তেই দেয়নি 200 মিটারের মধ্যে, যেখানেই জমা হয়েছে তাড়া করেছে। প্রত্যেক বুথে 6 জন করে প্যারামিলিটারি, 100% বুথে ওয়েব ক্যামেরা, তার খোলা সিসিটিভি নয়, দিল্লি থেকে মনিটরিং। চুরি একটাও করতে দেব না। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে পারেনি, এখানেও পারবে না, নিশ্চিন্ত থাকুন। প্রথম দফায় 288 কোম্পানি আর 29টা ওই গুন্ডাদের তাড়া করার জন্য কিউআরটি ছিল, কুইক রেসপন্স টিম। দ্বিতীয় দফায় 400 কোম্পানি আর গুন্ডা তাড়া করার জন্য 200 কিউআরটি। আর এখানে যখন 6ষ্ঠ দফা হবে তখন তো তৃণমূলের দফা রফা হবে। আপনারা তো আমাকে দেখেছেন 4 সালে যেদিন লড়তে এসেছিলাম, ছাত্র নেতা বলতো কেউ, কাউন্সিলর। এই আবার কি শিশির বাবুর ছেলে, আমাদের নেতা লক্ষণ শেঠ, বড় নেতা। তারপরে আমি 9 সালে বুঝিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারী কি, তাই তো 1,73,000, তাই তো 14 সালে 2,46,511, তাই তো। তাই আপনাদেরকে আমি বলছি, সিপিএম যেভাবে গেছে তার থেকে করুণ ভাবে তৃণমূল যাবে। তাপসী মণ্ডল বলেছে সংযত হও, পাল্টে যাও, 1 মাস আছে, ভদ্র হও, ভাই ভাই, দিদি বোন সবাই মিলে মিশে থাকো। আচ্ছা বলুন তো বন্ধু, কোন রাজ্যে নির্বাচনের দিন, নির্বাচনের পরে হিংসা হয়? 2021 সালে ভোটের পরে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছে, প্রার্থী মগরাহাটের মানস সাহা সহ। 1 লক্ষ হিন্দুদেরকে বাড়ি ছাড়া করেছে, বুলডোজার দিয়ে, জেসিপি মেশিন দিয়ে বাজারকে ভেঙে দিয়েছে। ওপারেই ডায়মন্ড হারবারে, ফলতাতে, এখানেও কম অত্যাচার করেনি। আমাকে ভোট দেওয়ার জন্য চিল্লগ্রাম, নন্দীগ্রাম, দেবব্রত মাইতিকে পিটিয়ে খুন করেছে। দক্ষিণ কেন্দ্রামারিতে 39টা বাড়ি পুড়িয়েছে। তারাচাঁদ বাড়ে 22টা বাড়ি লুট করেছে। গোটা রাজ্যে হিংসা করেছে। কেন এই হিংসা? 21 সালের পরে আমাদের সঙ্গে আসামের ভোট, কোন হিংসা হয়েছে? বিজেপি আরো সিট নিয়ে জিতে এসেছে। তামিলনাড়ু হিংসা হয়েছে, এআইডিএমকে ছিল, ডিএমকে এসেছে। পন্ডিচেরিতে হিংসা হয়েছে, ইউপিএ ছিল, এনডিএ এসেছে। কেরালায় হিংসা হয়েছে, সিপিএম ছিল, সিপিএম আবার জিতেছে। পরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটক, 15টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও হিংসা হয়? কোথাও দলাদলি হয়? ভোটের সময় একে অপরের বিরুদ্ধে বলে, পতাকার লড়াই, প্রতীকের লড়াই, রাজনৈতিক লড়াই হয়।
একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি হয়, আর হলদিয়াতে গেট পাস কাটানোর ব্যবসা না, এই ব্যবসা ভোটের পরে করেছিল আইওসি মেইনটেনেন্সে 6 জনের, হাইকোর্ট করে ঢুকিয়েছে। এখনো একজনকে করেছে, কদিন আগে তাপসকে করেছে। আমি সাবধান করে দিয়ে গেলাম, আমি আইওসি মেইনটেনেন্সের 6 জন গেওখালির পিএইচিতে শীতল পারিয়ালদের যেভাবে ঢুকিয়েছি, এই যে পুলিশ বাবা এরা স্যালুট করে করে গিয়ে ঢুকিয়েছে, যারা ডায়েরি নিতে চায় না। কি করে করতে হয় আমি জানি, জসমিন দেশে যদাচার, আমি জানি কি করতে হয়। তাই আমি বলবো এই জিনিস বন্ধ হওয়া দরকার। ভোট আসবে, ভোট যাবে, বহুদলীয় গণতন্ত্র দেখে নেব, মেরে দেব। আরে এখানে বন্যা হয়েছিল, ঝড় হয়েছিল 22 সালে, সেই ঝড়ের পরে তাপসী মণ্ডল মহোদয়া আপনাদের হেলথ সেন্টারের গায়ে তারপলিন বিতরণের প্রোগ্রাম করেছিল, আমার আসার কথা। সেখানে লেভেল ক্রসিং এর কাছে দুর্বাবেড়িয়ার ওদিকে রাস্তা ঘিরে বসে আছে, ঢুকতে দেব না। কোথায় আজকে নেই কেন? চিরদিন কাহারও সমান নাই যায়। এইসব ধমক চমক বিদ্যা বুদ্ধি আমরা আমি অন্তত অনেক দেখেছি। আমি দেখেছি এই জিনিস গুন্ডামি চলবে না। আপনারা চোর, মানুষ জেনে গেছে। আপনি যদি এত কাজ করেছেন, ভোটের সময় ভুয়া ফর্ম নিয়ে আপনার লোকরা যাচ্ছে কেন? বলছে 9173-380 এতে নাকি রেজিস্ট্রেশন করলে ঘর পেয়ে যাবেন। কবে পাবেন? চোর তৃণমূলকে ভোট দেওয়ার পরে পাবেন, ডিসেম্বর মাসে। ইতিমধ্যে 40 লক্ষ ঘর যারা চুরি করেছে, 45,000 কোটি টাকা যারা ঝেড়ে দিয়েছে, তারা এই মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি এলে। আরে কে বন্ধ করবে? আসামে তো আমাদের সরকার চালু করেছে, 2,500 টাকা দেয় মাসে। আমাদের সরকার মধ্যপ্রদেশে আগে লাডলি বহিনে 1,500 দিত শিবরাজ সিং চৌহানজি, নতুন সরকার আসার পরে ওটা 3,000 করে দিয়েছে আমাদের বিজেপি সরকার। হ্যাঁ, আমরা বলেছি অন্নপূর্ণা ভান্ডার নাম দেব, লক্ষ্মীর ভান্ডারের নামটা বদল হবে, আর টাকাটা হবে 1-এর বদলে 3,000 টাকা। বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা, বিধবা ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে ভারতীয় জনতা পার্টি দেবে। আপনি বলবেন কিভাবে দেবে? ডবল ইঞ্জিন সরকার হলে যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মা যেমন দিচ্ছে, আমরাও ঠিক একইভাবে দিতে পারবো। আমাদের এই রাজ্যে আয়ুষ্মান ভারতের কার্ড চালু নেই। এই যে মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিং হোমে নিয়ে যান আপনারা, কি বলে? বলে ক্যাশ না কার্ড, তাই তো? ক্যাশ না কার্ড। যদি কার্ড বলেন, বলে বাবু বেড নাই, না তো বলতে পারবে না, পুলিশ পাঠিয়ে দিবে। বলবে বেড নেই, ডাক্তার নেই, ক্যাশ হলে আসুন, শুয়ে পড়ুন, তাই তো? আর এই ভুয়া কার্ডটা যদি ভেলোরে নিয়ে যান, আমাদের এখানে তো চিকিৎসা হয় না। মমতা ব্যানার্জির ভাইপো চিকিৎসা করতে যায় আমেরিকায়, আলালের দুলাল। কেউ আদর করে বলে কয়লা ভাইপো, কেউ বলে তোলাবাজ ভাইপো, আর জাস্টিস গাঙ্গুলি বলেন তালপাতা সিপাই, আদর করে ডাকে। তিনি হপকন্স, ওয়াশিংটন, আমেরিকায় যায় চিকিৎসা করাতে, যেখানে 1 কোটি টাকা জমা রাখতে হয়। কোথায় ছিলেন আপনি 11 সালের আগে?
যেদিনকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে কাপাসেড়া থেকে মহিষাদল থানা আমি হেঁটেছি আপনাদের নিয়ে, ব্রজলাল চক থেকে চৈতন্যপুর আমি হেঁটেছি আপনাদের নিয়ে, চৈতন্যপুর থেকে কুকড়াহাটি আমি আপনাদের নিয়ে হেঁটেছি, সুতাহাটা থেকে আমলাট হয়ে পার্বতীপুর বাজার আমি আপনাদের নিয়ে হেঁটেছি, বালার মোড় থেকে মঞ্জুশ্রী মোড় ক্ষুদিরাম স্কয়ার আমি হেঁটেছি, সিপিটি মার্কেট থেকে সুতাহাটা সুবর্ণ জয়ন্তী আমি আপনাদের নিয়ে হেঁটেছি। কোথায় ছিলেন ভাইপো? হেলিকপ্টার চড়েন, চার্টার ফ্লাইট চড়েন। কদিন আগে 154টা লোক নিয়ে মিটিং করতে এসছে গোল্ডেন রিট্রিটে। একদিনে খরচ আমাকে কাল তৃণমূলের নেতা ফোন করে বলছে রাতে 27 লাখ খসিয়ে দিয়েছে। আমরা তুলে নাও 2,70,00,000, চিন্তার কোনো কারণ নেই, মাল তুলে নাও। 27 লাখ টাকা খরচ করেছে। 2,500 পুলিশ এনেছে রাজ্য থেকে। এই 154টা লোককে কলকাতায় ডেকে মিটিং করা যায় না? 2 ঘন্টার রাস্তা, বিরাট ব্যাপার। কর্পোরেট মমতা ব্যানার্জি 11-র আগে বলতেন আমার কোনো পরিবার নেই, মা আছেন, দায়বদ্ধতা আছে। এখন বলেন আমার ভাইপোই আমার ভবিষ্যৎ। আগে আমরা দিদি বলতাম, এখন জনগণ বলছে পিসি। আবার কেউ কেউ বলছে হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। সর্বত্র চুরি। 100 দিনের কাজে আগে বলতো দিদি দিচ্ছে, ভোট দিবিনি মানে এখন বলছে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, টাকা চাই, টাকা দাও। আগে বলতো আবাস, ও তো দিদি দিচ্ছে, এখন বলছে আবাসের টাকা বন্ধ করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। প্রমাণ হয়েছে কেন্দ্র স্কিম দিয়েছে আর স্টিকার পিসি নাম লাগিয়েছে, মিশন নির্মল বাংলা MNB বাথরুমের গায়ে লিখে দিয়েছে, ওটা স্বচ্ছ ভারত অভিযান। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, হোড়খালির রাস্তা, কৃষ্ণনগরের রাস্তা, কুকড়াহাটি থেকে জয়নগর পর্যন্ত রাস্তা, সবগুলো রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ফলকে দেখবেন আগে লেখা ছিল বাংলা গ্রাম সড়ক যোজনা, আমি গুঁতা দেওয়ার পরে স্টিকারে মারিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আগে বলতো বাংলা আবাস যোজনা, এখন বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলা কাকে বলে আমরা দেখিয়েছি, বুঝিয়েছি। আপনি বলুন তো তৃণমূলের লোকসভা ভোটে কি? বেলপাকলে কাকের কি মোট আসন কত? 543। প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার কত? 272। তৃণমূল লড়ছে কত? 45। 5টা সিট জিতবে কিনা জানি না। এদের কি? আপনি বলুন তো বুকে হাত দিয়ে, দেশ সুরক্ষিত থাকলে তো আপনি সুরক্ষিত থাকবেন। ইউক্রেন চান কেউ নাকি? এমনি তো বাংলাদেশ থেকে 3 কোটি বাঙালি হিন্দুকে পালিয়ে আসতে হয়েছে, এক কাপড়ে। উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আর ইচ্ছা নাই তো। তাহলে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী রাখতে হবে। এখানে সংখ্যালঘুরা বাস করেন, ভাই আপনারা সবাই তেজপাতা মমতা ব্যানার্জির কাছে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। 21-এর পরে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারল কে? ভাদু আনারুল। আবার কে দায়ী? কে? মমতা ব্যানার্জি। আবার কে? কদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপরে 5 তলা বাড়ি বানিয়ে দিয়েছে, ধপ করে পড়ে গেছে বাড়ি। ববি হাকিমের উপরে পড়েনি, শামস ইকবালের উপর পড়েনি, পড়েছে 12 জন সংখ্যালঘু মুসলমানের উপরে। তারা মারা গেছেন, তারা গরিব। আপনি বলুন তো আইওসিতে কয়েক বছর ধরে বেতনের চুক্তি হয়নি, এক্সাইডে জোর করে চুক্তি করেছে, প্রতিবাদ করতে গেছিল 22 জনকে তাড়িয়ে দিয়েছে। হলদিয়া এনার্জি
400 কোটি টাকা দিয়েছে তৃণমূলকে। পড়েন না কাগজ, টিভি দেখেননি? ইলেকটোরাল বন্ড, বুঝতে পারছেন না? ইলেকটোরাল বন্ড মানে নির্বাচনের চাঁদা। তৃণমূল 1400 কোটি টাকা চাঁদা পেয়েছে 2 বছরে। তার মধ্যে 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারি। আমি ওই যে ছাতা নিয়ে টুল নিয়ে যে বসছে না ছেলেগুলো, বেকারত্বের জ্বালায়, তাদের জন্য বলছি না, সহানুভূতি আছে। আপনি ওদের জিজ্ঞেস করবেন তো, সোল্ড টিকিটে লটারি লাগে না আনসোল্ডে লাগে? মানে বিক্রি হওয়া টিকিটে লাগে না বিক্রি না হওয়া টিকিটে লাগে? ওরা বলে দিবে যেগুলো বিক্রি হয় না তার মধ্যে লাগে। এটা হচ্ছে ভাইপো লটারি। আগে বঙ্গলক্ষ্মী ছিল, গৃহলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল। রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে ডিআর লটারি চালু করেছেন ভাইপোরা। আমি 1 বছর আগে থেকে বলছি এটা ভাইপো লটারি। কদিন আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলে দিল 600 কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূলকে ডিআর লটারির মালিক। আর 400 কোটি টাকা দিয়েছে এই হলদিয়া এনার্জি। আপনাদের শ্রমিক কর্মচারীদের বেতন নেই, যা খুশি করছে এরা। ন্যূনতম গণতান্ত্রিক অধিকার নেই। একটা মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাই? মুখ্যমন্ত্রী বলবেন আমি 13 বছরে এত চাকরি দিয়েছি, 13 বছরে আমি শিল্প এনেছি, 13 বছরে আমি এত হসপিটালে আধুনিকীকরণ করেছি, 13 বছরে আমি গরিবদেরকে দারিদ্র সীমার উপরে এনেছি, 13 বছরে আমি এত এয়ারপোর্ট বানিয়েছি, 13 বছরে আমি সিপোর্ট বানিয়েছি, 13 বছরে আমি এত ফ্রেট করিডোর বানিয়েছি, আমি কৃষকদের জন্য এই কাজ করেছি, নারী সুরক্ষা দিয়েছি, বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করেছি। এর মুখের ভাষা দেখবেন আপনি। বলছে রামনবমীর দিন দাঙ্গা ডে। ভাবতে পারেন কোন সংখ্যালঘু লোক বলেনি। ইনি বলছেন উস্কানি, যাতে যাদেরকে তেজপাতা বলে মনে করেন খান না, তরকারিতে লাগে, মানে ভোটটা তো লাগবে, তাদের ভোটটা নেওয়ার জন্য বলছে। এই মমতা ব্যানার্জি থাকলে আরো পিঠা খাবে এরা। সন্দেশখালি ভুলে গেলেন নাকি? 10 বছর ধরে মহিলাদের ইজ্জত সম্ভ্রম সব লুট করলো। সব শিডিউল কাস্ট মহিলা, 15 ক্ষত্রিয়, রেখা পাত্রর সহ অন্যরা, পদ্মা মণ্ডলরা কি অত্যাচার করেছে। স্বাধীন ভারতে বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধানে এই অধিকার দিয়ে গেছেন যে নিরাপত্তা সুরক্ষা মহিলাদের, শিশুদের, মাইনরিটিসদের, এসসি এসটিদের দিতে সরকার বাধ্য। সন্দেশখালির বদলা 25 মে নিতে হবে। রাজি তো? রাজি তো? বদলা ইভিএম এ নেবেন তো? আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য এই নির্বাচনে লাইন দিয়ে ভোট দিন পদ্ম ফুল চিহ্নে। আমি সূচনা করে গেলাম, তৃণমূল ভাবছে এরপরে আর আসবে না, অন্য জেলায় ঘুরবে। আমি অনেকবার আসবো, অনেকবার আসবো। আর ভোট কেমন ভাবে হয়, আপনাদের চুরি চামারি সব বিদ্যা আমার জানা আছে। এমনি তো আপনাদের ভিতরে যা চলছে আমি জানি। ভাইপো এসেছিল তৃণমূলের যারা প্রবীণ নেতা, সুধাংশু মণ্ডল, বিপ্লব রায়চৌধুরীদের এত অপমান করে গেছে। এত উদ্ধত্ত অহংকার হয় কি করে এই ছোড়ার? এই ছোড়ার এত উদ্ধত্ত হয় কি করে? আরে আমাকে গদ্দার বলবি, ঠিক আছে নাম ধরে বল। মমতা ব্যানার্জি বলছে মেদিনীপুরের গদ্দার। মেদিনীপুরে আপনারা সবাই গদ্দার। এই মমতা ব্যানার্জি তার মানসিকতাটা হচ্ছে টালখালি ঘাটের পুঁতি গন্ধ ভয়, নালার পাশে থাকলে যা হয় তাই। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, মেদিনীপুরে বিদ্যাসাগর জন্মায়, বর্ণ পরিচয় স্রষ্টা। মেদিনীপুরে
বিস্ময় বালক ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করে, যিনি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে হাসতে হাসতে কৈশোরে ব্রিটিশের দড়ি গলায় নিয়েছিলেন। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করে, যিনি 1942-এর 29 সেপ্টেম্বর হাতে শঙ্খ আর জাতীয় পতাকা নিয়ে তমলুকের বানপুকুরে দেহ রেখেছিলেন। মেদিনীপুর ওই জায়গা 42-এ স্বাধীনতা পায়নি, 47-এ স্বাধীনতা পায়নি, আমরা 42-এ স্বাধীনতা ঘোষণা করেছি। সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবু, বিরাজ বাবু, কুমার বাবু, এদের নেতৃত্বে আমাদের সরকারকে ব্রিটিশ ফেলতে পারেনি। উত্তরপ্রদেশের বালিয়া 20 দিন চলেছে সরকার ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেছে। মহারাষ্ট্রের সাতারা 2 মাস চলেছে, ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেছে। সতীশ বাবু 22 মাস 17 দিন 1944 অব্দি জাতীয় সরকার চালিয়েছেন। এটাই হলো মেদিনীপুর। এই সুতাহাটা থানা চারিদিক থেকে কুমার জানা বাবুদের নেতৃত্বে জনগণ ব্রিটিশকে ঘিরে ফেলেছিল। পুলিশের দারোগারা আত্মসমর্পণ করেছিল বন্দুক ফেলে দিয়ে। একমাত্র থানা যেখানে এয়ার স্ট্রাইক করতে হয়েছিল, প্লেন দিয়ে বোমা ফেলতে হয়েছিল ব্রিটিশকে। তাই মমতা ব্যানার্জি, আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি মেদিনীপুরের নন্দীগ্রাম না থাকতো। তাই আপনি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতে পারেন, মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না। আমাকে নাম ধরে বললে তো আমি উত্তর দিয়ে দেব। এমনি তো আমি বিধানসভায় ঢুকলেও পালাই। আমরা 70টা লোক, ও 200-র বেশি লোক, তাতেই থরথর করে কাঁপে, দেখলেই পায়ে কাঁটা উঠে ফোটে। একদিন কালো শাড়ি কালো কালকাতরা মেখে বসেছে বিধানসভার বাইরে। ওই দিন 29 নভেম্বর, ওই দিন অমিত শাহজি এসেছে, আপনারাও অনেকে গেছিলেন কলকাতায়। ভেবেছে শুভেন্দু ওখানে এখানে আর আসবে না। ঘড়ি কংসাল থালা বাটি বাজাচ্ছে, বাজিয়ে বাজিয়ে বলছে মোদি চোর, অমিত শাহ চোর। আমি যেই টিভিতে দেখেছি গাড়িটা অমিতজিকে ছেড়ে দিয়ে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে নিয়ে বিধানসভায় এসেছি। ওর মুখের সামনে গিয়ে আমি বলেছি চোর চোর চোর, মমতা চোর, মুখের সামনে। তাই আমাকে দেখে থরথর করে কাঁপে। আরে গদ্দার তো আপনি, কেউ চিনত না। 84 সালে রাজীব গান্ধী আপনাকে সোমনাথ চ্যাটার্জির মতো বড় মাপের বামপন্থী নেতার বিরুদ্ধে প্রার্থী করেছিল। আর ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, ওই হাওয়ায় আপনি জিতে গেছিলেন। নেপই মারে দই। আপনাকে চিনিয়েছে মমতা ব্যানার্জি। আপনি 98 সালে দল গঠনের পরে রাস্তায় ঘুরছিলেন ফাউ ফাউ করে। ভারত রত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছিল। তাই আপনার পরিচিতি এবং ব্যাপ্তি। আপনি প্রথম রাজীব গান্ধীর পিঠে ছুরি মেরেছেন, পরে 2001-এ অটলজির সঙ্গে বেইমানি করেছেন। গোটা ভারতে কেন পৃথিবীতে এত বড় গদ্দার দুটো নেই যেটা মমতা ব্যানার্জি করেছেন। আপনারা এই ছেলেটাকে চেনেন তো? এখন ছেলে না, বয়স হয়ে গেছে। এই বন্ধুটাকে চেনেন তো? বলতাম না, কেউ বিশ্বাস করতো না যে সিপিএম যাবে। আমি যখন লড়ি নন্দীগ্রামে তখনও আপনারা ভাবছেন যে কি করে জিতবে। 65,000 মুসলিম ভোট। মুসলিমদের আগের অবস্থা নেই। এই সভাতে অনেক মুসলিম আছে, দেখবেন এবারে ইভিএম খোলার পরে কি হয়, বুঝেছে সবাই। আমি ওই 65,000-কে পার করি। আমাকে 65,000-এ ভোট দেয়নি, একটাও ভোট পাইনি। মীনাক্ষী পেয়েছিল, ওর জামানত গেছিল 1200 ভোট। সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে 61টা বুথে। তারপরেও আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়ে 2,000-এর কাছে ভোট পেয়ে জিতেছি আমি।
এবং উনাকে প্রাক্তন করেছি। আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম হলদিয়াতে, উইনিং সার্টিফিকেট। এই মুজফ্ফরের বেটা, আরে ওর অবস্থা আমি শাহজাহানের মতো করব। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি যা বলি তাই করি। আগে ছিল মোটা কেষ্ট, 18 বার বীরভূম গেছি আমি 21-এর পরে। এখন শুনতে পান চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, সকন্যা গড়াগড়ি তিহারে। আমি 30 ডিসেম্বর 2023 বসিরহাটে গিয়ে বলেছিলাম, শাহজাহান সাবধান, ডেজার নাম্বার কাউন্টিং হচ্ছে, ডেট 1 তারিখে বলছে, আরে মেদিনীপুরের ছানা, সিকিউরিটি ছাড়া হয় না, তুই তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দেবো, ওই বলেছিল আমাকে। তারপরে তো ইতিহাস। কদিন আগে গেলাম সরবেড়িয়াতে, শাহজাহানের বাড়ির সামনে ছানা কিনলাম, নিজে খেলাম, পথচারীদের খাওয়ালাম, বললাম তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাই এইসব গুন্ডামি বন্ধ করুন, ভদ্রভাবে থাকুন। আমরা আমাদের আবেদন করছি, সবাই জানে মোদিজি প্রধানমন্ত্রী হবে, সবাই এইরকম একটা বড় মাপের মানুষকে সতীশ বাবু, সুশীল বাবু, সত্যগোপাল বাবু চেয়ারে পাঠাতে চান। বড় মাপের মানুষ, হলদিয়া বন্দর নগরী, হলদিয়াকে কেন্দ্র করে স্বপ্ন আছে। এই লোককে দিল্লি পাঠালে আমরা তাপসীরা, অশোক দিনদার, আমরা যারা এমএলএরা আছি পূর্ণ সাহায্য করব, আপনারাও করবেন, দলের নেতারাও করবেন। আমরা নিশ্চিতভাবে ভালো কিছু করতে পারবো। আমরা দিল্লিতে প্রস্তাব দিয়েছি তমলুক লোকসভা কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আসতে, সভা করতে, আর কাঁথিতে অমিত শাহজিকে আসতে। আশা করি তিনি আসবেন। মোদীজির যা সভা হচ্ছে আপনারা নিজেরা দেখেছেন। উত্তরবঙ্গে, এবারে দক্ষিণবঙ্গে ঢুকবে যখন ঝড় উঠবে, চিন্তার কোনো কারণ নেই। এমনি আমাকেই হারাতে পারছে না। কালকেই মমতা ব্যানার্জি গাজলে সভা করছে, 2000 লোক, এক ঝুড়ি লোক, পাবলিক নাই। 12টার সভা 2:30টায় গেছে, লোক নাই। লোক বুঝে নিয়েছে ধাপ্পাবাজ, মিথ্যা ছাড়া সত্যি বলে না। 21-এর আগে বলেছিল ডবল চাকরি, কোনো চাকরি হয়নি। এখন মিথ্যা কথা বলছে, এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। আরে কে বন্ধ করবে? 3000 টাকা করে দিব, আমরা পারি, বিজেপি করে দেখাবো। আমরা 450 টাকার গ্যাস দেব, প্রতি বছর এসএসসিতে চাকরি হবে। অপেক্ষা করুন না, দেখতে পাবেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, দেখতে পাবেন তৃণমূল কেমন টলটল করে কাঁপবে, তৃণমূল কেমন ধপ করে পড়বে। দেখতে থাকুন, শুধু দেখতে থাকুন। এর মধ্যে তো অর্ধেক লোক জেলে চলে গেছে। মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন, मेरा 5 साल का जो पिछला कार्यकाल था उसमें आधा मंत्री जेल में चला गया, बाकी आधा नेक्स्ट 3rd टाइम में भी चला जाएगा। মানে বুঝেছেন তো, অর্ধেক চলে গেছে জেলে, বাকি অর্ধেক যাবে। মাপলার গেছে, ওই যে মদ থেকে টাকা নিয়েছে দিল্লির, মাপলার গেছে। এর পরের পালা হচ্ছে হাওয়াই চটির, হাওয়াই চটির পালা। জোট বাঁধুন, তৈরি হন, সামনের দিন জোর লড়াই। আর কি সুন্দর স্লোগান দিচ্ছে ভাইপো, বিরোধীদের বিসর্জন। গণতন্ত্রে বিরোধী থাকবে না, বাংলার গর্জন, বিরোধীদের বিসর্জন। আর সব জায়গায় আমি যদি মানুষকে জিজ্ঞেস করি, সুতাহাটার গর্জন, সুতাহাটার গর্জন, সুতাহাটার গর্জন, হলদিয়ার গর্জন, জয়নগরের গর্জন, হোরখালির গঞ্জন, গুয়াবেড়িয়ার গর্জন, আসাদতলার গর্জন, কুকড়াহাটির গর্জন, মহিষাদলের গর্জন, নন্দীগ্রামের গর্জন, ময়নার গর্জন, নন্দকুমারের গর্জন, তমলুকের গর্জন, পূর্ব পাঁশকুড়া কোলাঘাটের গর্জন। একদম সাফ করতে হবে। প্রস্তুত তো? ভোট করিয়ে দেবো আমরা, বুথে কিচ্ছু হবে না। আর আগের দিন যদি পি পা করে, পতাকা ছিঁড়ে,
মদ মাতালকে দিয়ে অত্যাচার করে আমাদের জানাবেন, আমি একদম অ্যাক্টিভ থাকব। 23 তারিখে প্রচার বন্ধের পরে কোথাও কোনো গোলমাল করলে, দেখে নেব বললে ভালো করে দেখিয়ে দেব। 6 ফুটের লম্বা লাঠি আছে কেন্দ্রীয় পুলিশের হাতে। লুট করতে হলে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হবে সেই ভাষাতে আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকলাম। সর্বোচ্চ ব্যবধান আপনারা করবেন তো হলদিয়া, তারপরে আমি থাকবো নন্দীগ্রাম। আপনি একে থাকুন, আমি সব জায়গায় বলেছি হলদিয়াকে 1 নম্বরে থাকতে হবে। একটা শিল্প করতে পারেনি, শ্রমিকদের উপর দমন পীড়ন, এমনকি শাটডাউনের কাজে 2 মাসের কাজ, তাতেও পয়সা নিয়েছে। পিএফ এর রসিদ জমা দেয় না, পিএফ এর টাকা জমা পড়ে না, ইএসআই সুবিধা পান না। আর গ্রামগুলোর অবস্থা তো কঠিন। যদি জিজ্ঞেস করি বাড়ি বাড়ি জল, নলবাহিত জল পেয়েছেন? উত্তর না। বাথরুম পেয়েছেন? উত্তর না। আবাসের বাড়ি পেয়েছেন? উত্তর না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেয়েছেন? উত্তর না। সবই না। আমফানের টাকা 20 সালের ঝড় 20,000 টাকা বাড়ি পিছু দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কাঁচা বাড়িতে। কেউ পায়নি, সব লুট করেছে। সর্বগ্রাসী এই তোলামূল পার্টি। আর রামনবমীকে দাঙ্গার ডে বলেছে, বদলা হবে না, বদলা হবে না। আরে আমরা তো স্বামী বিবেকানন্দের শিষ্য, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মকেও শ্রদ্ধা করি, কোনদিন অন্য ধর্মকে আমরা ছোট করি না। আরে সংখ্যালঘু ভাইরা যারা এসেছেন, 175টা স্কিম মোদিজির শুধু হিন্দুদের জন্য। রেশনটা যে নিয়ে যাচ্ছেন, দিল্লির দেওয়া রেশন শুধু হিন্দুরা নিয়ে যায়, মুসলমানরা নিয়ে যান না। মাথা পিছু 5 কেজি করে চাল গম। কোভিডের ভ্যাকসিন আমি হিন্দু বলে আমাকে আগে দিয়েছে, আপনাকে পরে দিয়েছে না, একই লাইনে দাঁড়িয়ে সবাই নিয়েছে। আপনি বলুন কেন এই মিথ্যা প্রচারে থাকবেন? আপনাদের ব্যবহার করছে, ছুড়ে ফেলে দিচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। আর যেগুলো ধর্ম কর্ম পারে না, করে না, জাকাত নামাজ পড়ে না, জাকাত করে না, নামাজ পড়ে না, সেইগুলো তৃণমূলের নেতা নামে মুসলিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। কানে দুল, লাল চুল, ছিঁড়া জিন্সের প্যান্ট, আর 21,000 মদের দোকান। মদ খাও আর উল্টে পড়ে থাকো আর জয় বাংলা বলো, তাই তো? আর কিছু নাই করুক। 28 টাকার মদের পাউচ চা দোকান, পান দোকানে পিসি দিয়ে গেছে। এই ব্যবস্থাটা করে গেছে। কালকে অনেক দূরে যাব, দক্ষিণ দিনাজপুরে। এইখানে শেষ করলাম। প্রচারের আগে গিরিশ মোড় থেকে সিপিটি মার্কেট বড় পদযাত্রা হবে, আমি থাকব। সুতাহাটা থেকে চৈতন্যপুর রোড শো হবে, আমি থাকব। আর তার আগে সবাই মিলে দল, মোর্চা, বুথ, শক্তি কেন্দ্র, একদম বুথগুলোকে দুর্গ বানান। পেটের দায় বাইরে চলে গেছে যারা, ফোন করে ফিরিয়ে আনুন। আর যে পারবেন সরাসরি পদ্ম করবেন, আর যে পারবেন না ওদেরকে চোখ মারবেন, আর ভিতরে গিয়ে পদ্ম ফুলে বোতাম টিপবেন, আর বলবেন চুপচাপ পদ্ম ছাপ। আপনাদের কিছু লোকের উপর চাপ আছে। এই তাপসের বাবাকে বলেছে আজিজুলের কাছ থেকে চিঠি লিখে নিয়ে এসো। আমি বলে দিয়েছি চিঠি লিখবে না, কেউ যাবেন না, কোনো চিঠি চলবে না। আমি এর শেষ দেখতে চাই, আমি এর শেষ দেখতে চাই। আমি বলে দিলাম, মাথা উঁচু করে যারা লড়বেন, আপনাদের বিরোধী দলনেতা 2,28 লক্ষ লোকের প্রতিনিধি, আমি আপনাদের সঙ্গে আছি। এ লড়াইতে মানুষ জিতবে। মেদিনীপুর মাথা নত করতে জানে না, সেই জন্য দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল তাকে মৃত্যুর পরে পৃথিবীর একমাত্র হিন্দু যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। এটা হলো মেদিনীপুরের ঐতিহ্য, গর্ব।
মেদিনীপুর মাথা নত করতে জানে না। 1 ডিসেম্বর 2020 প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সশরীরে আর ওদের মালিক মমতা ব্যানার্জি টেলিফোনে আমার কার্যত হাত পা ধরেছিল। আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে সাধারণ নাগরিক হিসেবে দল পরিবর্তন করেছি, সব ফেলে দিয়ে 23 নভেম্বর 2020 এইচডিএ থেকে চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিয়েছি। 27 নভেম্বর 2020 মন্ত্রিসভা থেকে রেজিগনেশন দিয়েছি। 16 ডিসেম্বর 2020 তৃণমূলের সব পোস্ট থেকে রেজিগনেশন দিয়ে 19 ডিসেম্বর 2020 অমিত শাহজির সভায় আমি যোগ দিয়েছি ভারতীয় জনতা পার্টিতে। তাই মেদিনীপুর কখনো মাথা নিচু করে না। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। আর তৎকালীন কংগ্রেসের নেতা স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। আমরাই মমতাকে হারিয়েছি, আমরাই মমতাকে প্রাক্তন করব, আমরাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। এই রাজ্যের মানুষ শান্তি পাবে, হিংসা মুক্ত বাংলা হবে, নারীরা সুরক্ষা পাবে, বেকাররা চাকরি পাবে, মেধা অনুযায়ী পরীক্ষা হবে, সর্বস্তরে ঘুষ বন্ধ হবে এবং বহুজন সুখায় বহুজন হিতায় মানুষের কল্যাণে ডবল ইঞ্জিন সরকার হবে। যে সরকারের পথ প্রদর্শক থাকবেন, মার্গদর্শক থাকবেন নরেন্দ্র দামোদর দাস মোদি। তাই তো এইবার 400 পার, এইবার 400 পার, এইবার 400 পার, এইবার 400 পার, আবার একবার মোদি সরকার, আবার একবার মোদি সরকার, আবার একবার মোদি সরকার, আবার একবার মোদি সরকার। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। হীরক রানী, হীরক রানী, বাই বাই, চোর মমতা, বাই বাই, কয়লা ভাইপো। বাই বাই। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু রাম আমাদের কাছে ভগবান। সংখ্যালঘু ভাইরা, আপনাদের জন্য জয় শ্রীরামের মানে হলো রাম রাজ্য, মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। আমরা রাম রাজ্য আনবো, সুশাসন দেব, সুরক্ষা দেব। সবাই ভালো থাকবেন। সবাইকে অনুরোধ করব, আপনারা ধীরে সুস্থে যাবেন, টিফিনের ব্যবস্থা আছে, ধীরে সুস্থে গিয়ে টিফিন নেবেন, হুড়োহুড়ি করবেন না।